পোড়োবাড়ির শেষ অতিথি। কলকাতার উপকণ্ঠে একসময় বসু ম্যানশন নামে একটি বিশাল জীর্ণ বাড়ি ছিল। বাড়িটির বয়স ২০০ বছরেরও বেশি। ঘন বনস্পতি আর শ্যাওলার আস্তরণে ঢাকা বাড়িটির দিকে দিনের বেলাতেও কেউ তাকাতে সাহস পেত না। আর রাতের অন্ধকারে সেই বাড়িতে নাকি ভেসে আসত এক বৃদ্ধার করুণ হাঁচির শব্দ। লোকে বলত এটি হল ম্যানশনের শেষ মালকিন দেবী চৌধুরীর আত্মা। তিনি হাঁপানি রোগী ছিলেন এবং এক শীতের রাতে ওষুধ না পেয়ে এই বাড়িতেই মারা যান। আমাদের গল্পের নায়ক অনুপম পেশায় একজন তরুণ ডকুমেন্টারি নির্মাতা। সে বিজ্ঞান মনস্ক, ভূতে বিশ্বাসী নয়। এই বাড়ির রহস্য উন্মোচন করাই ছিল তার উদ্দেশ্য। সে সিদ্ধান্ত নিল সে একাকী একটি রাত এই ম্যানশনের ভেতরে কাটাবে এবং সব কিছু ক্যামেরাবন্দি করবে। কার্তিক মাসের এক ঘন কুয়াশাচ্ছন্ন রাতে অনুপম তার ক্যামেরা, টর্চ আর একটি পুরনো কম্বল নিয়ে বসু ম্যানশনের প্রধান দরজায় দাঁড়াল। তালা ভাঙা ছিল, আর দরজাটা সামান্য ধাক্কা দিতেই বিকট ক্যাচ শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকতেই নাকে এলো পুরনো আসবাবপত্র আর স্যাঁতসেঁতে ধুলোর গন্ধ। অনুপম সাবধানে দোতলার দিকে এগোল। বাড়িটি ছিল অদ্ভুত শীতল। সে তার যন্ত্রপাতি বসালো সেই ঘরে যেখানে দেবী চৌধুরী মারা গিয়েছিলেন, একটি বড় অন্ধকার শোবার ঘর। রাত তখন প্রায় ২টো। চারিদিকে পিনপতন নীরবতা। অনুপম তার রেকর্ডিং চালু করে কম্বল মুড়ি দিয়ে অপেক্ষায় রইল। হঠাৎ ক্যামেরা মাইকে একটি ক্ষীণ শব্দ ধরা পড়ল। শব্দটি ছিল অনেকটা ফিসফিসানির মতো, যেন কেউ দূরে থেকে নিজের নাম ধরে ডাকছে। অনুপম টর্চ নিয়ে দ্রুত চারপাশ দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না। প্রায় আধ ঘণ্টা পর ঠিক রাত ২:৩০-টের সময় ঘরের কোণ থেকে একটি স্পষ্ট আওয়াজ এলো। এটি কোনো ফিসফিসানি নয়, বরং একটি দমবন্ধ হয়ে যাওয়া মানুষের হাঁচির বিকট শব্দ। শব্দটি এতটাই বাস্তব আর কাছে ছিল যে অনুপমের সারা শরীর ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত টর্চ ঘুরিয়ে দেখল, কিন্তু সেখানে কেউ ছিল না। ভীত সন্ত্রস্ত অনুপম তখন দ্রুত রেকর্ডিং বন্ধ করতে গেল। ঠিক সেই মুহূর্তে সে দরজার দিকে তাকিয়ে দেখল, দরজার উপরে বসানো ছিল একটা পুরনো ঝাড়বাতি। সেই ঝাড়বাতির ঠিক নিচে শূন্যে একটি অতি ক্ষীণ সাদাটে ধোঁয়ার মতো ছায়া ঘুরপাক খাচ্ছে। ছায়াটা ধীরে ধীরে ঘন হল এবং অনুপম স্পষ্ট দেখতে পেল ছায়াটার মুখটা তীব্র শ্বাসকষ্টে কুঁচকে আছে, যেন সে কোনো বাতাস পাচ্ছে না। ভয়ে অনুপমের হৃৎপিণ্ড যেন থেমে গিয়েছিল। সে দেখল সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসছে, আর তার সাথে তীব্র হাঁচির শব্দ আরও বাড়ছে। হাঁচির শব্দে মনে হচ্ছিল যেন পুরনো কাঁচের জানালাগুলো ভেঙে যাবে। অনুপম তার ভয় কাটিয়ে উঠে দ্রুত নিজের ক্যামেরাটি হাতে নিয়ে দৌড়াতে শুরু করল। সেই সিঁড়ি দিয়ে নামার সময় অনুভব করল তার ঠিক পিছনেই সেই শীতল নিঃশ্বাস আর হাঁচির আওয়াজ। সিঁড়ির শেষ ধাপে এসে সে একবার পিছনে তাকাল। সে দেখল দেবী চৌধুরীর আত্মা দরজার চৌখাটে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। তার চোখ ছিল দুটি নীলাভ আগুনের ফুলকির মতো। পরের দিন সকালে গ্রামের লোকজন অনুপমকে অচেতন অবস্থায় ম্যানশনের বাইরে খুঁজে পায়। তার শরীর ছিল জমে যাওয়া বরফের মতো ঠান্ডা। সে যখন জ্ঞান ফিরে পেল, তখন তার হাতে শুধু একটি ভাঙা ক্যামেরা আর আধ ছেঁড়া কম্বল। অনুপম সেই রাতে যা রেকর্ড করেছিল সেই টেপে কেবল শেষ কয়েকটি সেকেন্ডের জন্য সেই করুণ হাঁচির শব্দ আর অনুপমের তীব্র চিৎকারের আওয়াজ পাওয়া গিয়েছিল। অনুপম আর কখনো ভূতের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেনি। সে বসু ম্যানশনের রহস্য নিয়ে কোনো ডকুমেন্টারি তৈরি করেনি, বরং প্রতিজ্ঞা করেছিল সে আর কখনো পোড়োবাড়ির শেষ অতিথি হতে যাবে না।